বিস্ট? না না না, মনস্টার কোথায়? মুখে জবাব দিল না কেউ। জবাব দিয়ে থোড়াই প্রাণ হারাবে তারা। লোকগুলো কেমন থরথর করে কাঁপছে দেখো। সম্মুখ থেকে কেউ একজন সেফ তর্জনী তাক করলো ছাদের দিকে। এতেই বুঝি কাজ হলো। বোকা মানবী পা বাড়ায় সেদিকে। সুইমিং পুলের ধারে পড়ে আছে মনস্টারের দামি স্যুট। পুলের শীতল পানিতে ইচ্ছে মতো সাঁতরাচ্ছে মাফিয়া বিস্ট। অসময়ে গোসল করার বদ অভ্যাস তার। এরই মধ্যে সপ্তদশীর কোমল পদ এসে হাজির সেথায়। তার সরু দৃষ্টি পুলের দিকে পড়তেই দৃশ্যমান হলো রুরমানবের অর্ধনগ্ন দেহ। কেবল একখানা ট্রাউজার পরে সাঁতরাচ্ছে সে। মাহি কেমন শক্ত চোয়ালে তেজি ভাব ধরে এগিয়ে এলো খানিকটা। কণ্ঠ উঁচিয়ে আচমকা বলে উঠল, 17 দিন পর আমার সাথে কি করবেন আপনি? তখনই ঝড়ের বেগে ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। সাঁতরাতে থাকা ব্যস্ত শরীরটা থেমে গেল মুহূর্তেই। তীরচোয়ালখানা তীক্ষ্ণ হলো ব্লেডের ন্যায়। কপাল গুছিয়ে মানব কেমন রুক্ষ কণ্ঠে শুধালো, হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? তোকে আমি ঘর থেকে বের হতে বারণ বলেছিলাম না? মাহি নারাজ সে বাক্য মানতে। মেয়েটা কেমন নাছোড় বান্দার ন্যায় আবারও বলল, আমার কথার উত্তর দিন। রুরমানব দাঁত কটমট করছে। শক্ত হাতে নিজের ঘাড়টা সামান্য ডলতে ডলতে এক হাতে দু আঙ্গুল উঁচিয়ে আচমকা মেয়েটাকে ইশারার কাছে ডেকে বলে উঠে, এদিকে আয় বলছি। এগোলো না মাহি, কাপা কাপা কণ্ঠে আওড়ালো। ওখানে থেকেই বলুন। এ পর্যায়ে রহস্যময় বাঁকা হাসল মুগ্ধ। বলিষ্ঠ হাত দুটো পানির ওপর ছড়িয়ে অনাহার সুরে বলল, কাছে না এলে বলবো না। অগত্য এহনো হুমকিতে না চাইতেও পদযুগল অগ্রসর হলো মাহির। সুইমিং পুলের দ্বার ঘেঁষে এসে দাঁড়াতেই রুরমানব পানি ঠেলে এগিয়ে এলেন। অতঃপর অসভ্য বেপরোয়া যুবক তক্ষুনি মেয়েটার কোমর চেপে তাকে হুট করে ছুঁড়ে ফেলল পুলে। এহনো ঘটনার আকস্মিকতায় হকচাকানোর সময় পায়নি মাহি। সাঁতার না জানায় মেয়েটা পড়েছে মুসিবতে। একবার ডুবছে তো আরেকবার উঠছে, গিলছে অঢেল পানি। হাত পা ছুটছে বেচারি। এদিকে রুরমানব নির্বিকার কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল ঠায়। অতঃপর মেয়েটার ক্লান্ত হতেই সে আগ বাড়িয়ে ডুব দিল পানির গভীরে। পরক্ষণে মাহির বাঁকানো কোমর দুহাতে চেপে মেয়েটাকে এক ঝটকায় তুলে আনলো খানিকটা উঁচুতে। সপ্তদশী হাঁপাচ্ছে ভীষণ। তার কোমল পিঠ গিয়ে ঠেকেছে পুলের দেয়ালের সনে। তার দোদুল্যমান মসৃণ পা দুটো এখনো সুইমিং পুলের শীতল পানির গভীরে। পাতলা বাঁকানো কোমরটা আটকে আছে একজোড়া শক্তপোক্ত রুক্ষ হাতের বাঁধনে। সিক্ত দেহের সনে লেপ্টে থাকা সফেদ রঙা কাপড়ের অন্তরাল ভেদ করে নারীর কায়ার প্রতিটি বাঁক সুস্পষ্ট। এমতো অবস্থায় চোখে পড়তেই লজ্জায় হাঁসফাঁস করে উঠল মাহি। উদ্বিগ্নতার সাথে তড়িঘড়ি করে দুহাত উঁচিয়ে কোনো মতে নিজ বক্ষস্থল আড়াল করতে ব্যস্ত সে। ঠিক তখনই সুইমিং পুলের গভীর থেকে মাথা তুলে শক্তপোক্ত হাত জোড়ার মালিক। পানিতে টইটুম্বুর সে। মাথা ভর্তি বাদামি চুলগুলো ভিজে লেপ্টে আছে কপালে। হাত দুটো সপ্তদশীর কোমরে আবদ্ধ থাকায় খানিক বিরক্ত হলো রুরমানব। সহসা ভ্রু কুঁচকে তাকালো মেয়েটার পানে। আর অমনি মাহির অস্বস্তি বাড়ল নিজেকে আড়াল করার তীব্র ইচ্ছা। যুবক ভ্রু উঁচায় এহনো কাণ্ডে। মেয়েটার পানে খানিকক্ষণ গভীর দৃষ্টি তাক করতেই তার চোখ মুখে আচমকা ফুটে উঠল এক পশলা বিরক্তির ছাপ। সে কেমন দাঁত খিচে চিরবিরিয়ে বলে বসল, এত আলগা ঢং করতে হবে না রে বান্দির মেয়ে। মাই সিস কিস আর বিগার দ্যান ইউ। হতভম্ব হলো মাহি। বোকার ন্যায় পাল্টা প্রশ্ন ছুড়ল। সিসকিস কি? মুহূর্তেই সুদর্শন রিং পড়ুয়া বাদামি অধর যুগল দৃশ্যমান হলো। এক চিলতে রহস্যময় বাঁকা হাসির রেশ। গৌরবর্ণ মুখখানায় নামলো এক আকাশসম দুষ্টু ভাব। সে আলগোসে হাত সরালো সপ্তদশীর বাঁকান কোমর হতে। তক্ষুনি মেয়েটার দোদুল্যমান ক্ষুদ্র বদনখানি ফের ডুবল পানির গভীরে। নাকানি চুবানি চলমান। তার সুশ্রী মুখায়বে রং ধরেছে লাল। নড়বড়ে উঁচু হাত দুটোয় হঠাৎ টান পড়ল মাহির। দুটো শক্তপোক্ত হাত জোরে সে আবারও উঁচু হলো। হাঁপাতে হাঁপাতে কিছু বুঝে উঠবে তার আগেই বলিষ্ঠ পুরুষের রুক্ষ হাত দুটো আচানক
আঁকড়ে ধরল সপ্তদশীর কোমল বাঁকানো কোমর। পর মুহূর্তেই মেয়েটাকে উঁচিয়ে তুলে বসালো পুলের পাড়ে। সম্পূর্ণ ঘটনাটুকু ঘটে গেল মাহির হতভম্বতায়। ন্যানো সেকেন্ডের বিপরীতে তার চোখ দুটো বুজে আসেনি একবারও। মেয়েটা হাঁপাচ্ছে, মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডার ন্যায় কাঁপছে সে। এরই মধ্যে সম্মুখ থেকে ভেসে এলো চুটকির শব্দ। সহসা নজর তুলল মাহি। চোখাচোখি হলো রুরমানবের বাদামি চোখ জোড়ার সনে। মানব স্থির, ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে ভরাট কণ্ঠে শুধালো, ইউ wanna know what সিসকি রাইট? দেন জাস্ট পয়েন্ট ইউর আইস অন মি। হতবুদ্ধের ন্যায় সহসা দৃষ্টি অনড় করল মাহি। উদর সমান পানিতে কদম পৌঁছাচ্ছে মুগ্ধ। তার তীক্ষ্ণ দৃষ্টি মেয়েটাতে নিবদ্ধ। মাহি দৃষ্টি সংকুচিত করল এবার। লোকটা ঠিক কী করতে চাইছে তার এহন ভাবনার মাঝেই পুলের মাঝখানে এসে হুট করে পা থামল সুদর্শন। বলিষ্ঠ হাত দুটো দুধারে পানির ওপার ছড়িয়ে রেখে আচানক টান টান করল নিজের পেটানো প্রশস্ত বক্ষ। দুষ্টু ভঙ্গিতে চোখ টিপে দাঁত ছোঁয়ায় অধরে কোণে। অতঃপর নিঃশক্ত মাসেলস উপত্যকা দুটো দক্ষ শরীরের কৌশলে সংকোচন প্রসারণ মতো হলো অসভ্য মাফিয়া বিস্ট। বুকের দুপাশের পেশিতে তরঙ্গ ছড়িয়ে হাত দুটো উঠিয়ে আনলো মাথার পেছনে। তৎক্ষণাৎ পেটানো উদরখানা টান টান হলো মানবের। তা দেখে হতভম্ব মাহি। লজ্জায় রাঙা হলো তার পেলব মুখখানা। মুগ্ধ শ্লেষাত্মক হাসলো এ পর্যায়ে। মেয়েটাকে আরেকটু লজ্জায় ফেলতে তক্ষুনি হাত ছোঁয়ালো নিজের বক্ষে। সে তাই খানিকক্ষণ আবেদনীয় কায়দায় আঙ্গুল ছুঁয়ে শ্লেষাত্মক ভঙ্গিতে বলে উঠল, যাদের নড়চড় দেখে আপাতত তোর পেটে প্রজাপতি উঠছে তাদেরকেই রাশিয়ান ওয়ার্ডে সিসকিস বলে। ডু ইউ গেট দ্যাট বান্দির মেয়ে? নাকি কাছে এসে তোকে ছুঁয়ে বোঝাবো? সহসা আগুন ল্যাপটালো সপ্তদশীর মুখবয়বে। লোকটার তখনকার অপমানসূচক বাক্যটুকু মনে পড়তেই হাত দুটো হলো মুষ্টিবদ্ধ। লজ্জায় রঙিন হলো গাল দুটো। খানিক নাড়িয়ে চাড়িয়ে মেয়েটা কেমন ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, অসভ্য বেয়াদ্দপ নির্লজ্জ বেহায়া লোক, আপনাকে তো। কি করবি বান্দির মেয়ে? দৃষ্টিতে তাচ্ছিল্যর ছাপ ফুটেছে মুগ্ধের। ঠোঁটের কোণে শ্লেষাত্মক হাসি। মাহি কেমন ফোঁস করছে সাপের ন্যায়। দুহাতে নিজেকে আড়াল করতে বেজায় মত্ত মানবী। রাগে লজ্জায় থরথর করে কাঁপছে তার বদন। মেয়েটা উঠে দাঁড়াতে উদ্যত হলো। ঠিক তখনই মুগ্ধ কেমন গমগমে গলায় শুধালো, কোথায় যাচ্ছিস? থামলো না মাহি। জুবুথুবু বদনখানি নিয়ে কোনো মতে উঠে দাঁড়ানোর প্রচেষ্টা চলমান তার। যুবকের অমন বাক্য কর্ণধারে পৌঁছাতেই রাগ বাড়ল মেয়েটার। নাকের পাটা ফুলিয়ে তক্ষুনি দাঁত খিচে আওড়ালো। মরতে। অলক্ষে ঠোঁট কামড়ে হাসল মুগ্ধ। তবে সে হাসির স্থায়িত্ব খুব বেশিক্ষণ রইল না। ন্যানো সেকেন্ডের বিরতিতে হাসিটুকু মিলিয়ে গেল হাওয়ায়। পরক্ষণে কপট ভাব দেখিয়ে সাঁতার ধরল মাহির অভিমুখে। তা টের পাওয়া মাত্রই হড়বড়িয়ে উঠে মাহি। শরীরের সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ায়। যেই না সম্মুখে পা বাড়াবে অমনি পেছন থেকে একখানা বড়সড় থাবা এসে আচমকা আঁকড়ে ধরল সপ্তদশীর পরনের জামার এক অংশ। মুহূর্তেই থমকে দাঁড়ায় মাহি। ঝাঁজ দেখিয়ে বলে ওঠে, উফ, ছাড়ুন আমায়। শুনল না মুগ্ধ। নির্বিকার ভঙ্গিতে এগিয়ে এসে এক হাত উঠিয়ে রাখল সুইমিং পুলের পাড়ে। সেথায় খানিক ভর দিয়ে ভাবলেশহীন ভঙ্গিতে আওড়ালো, ছাড়বো না। কি করবি? অসহায় মাহি। তার সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়। পেছন থেকে অসভ্য লোকটা জামা টানছে। সম্মুখে কদম বাড়াতে গেলেই টান পড়ছে ভীষণ। মেয়েটা এবার তেতে গিয়ে বলল, কি চাচ্ছেন আপনি? ঠোঁটের নিখুঁত রেখাটুকু আচানক হেলে পড়ল রুরমানবের। হাতের জোরে মেয়েটার জামায় টান বাড়িয়ে দুষ্টু কণ্ঠে শুধালো, জানতে চেয়েছিলি সিসকিস কি? বলে ওপস, মাই ব্যাড। আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। নাও টেল মি, মাই সিসকিস আর বিগার দ্যান ইয়োর্স আর নট দে? লজ্জায় কুণ্ঠা যাচ্ছে মাহি। দাঁতের রুষ্ট চাপে পিষ্ট করছে নিজ তুলতুলে অধর যুগল। পারছে না ভূভাগ চৌচির করে সেথায় টুপ করে মুখ লুকাতে। ওদিকে রুরমানবের নিখাত গভীর দৃষ্টি গিয়ে আটকিয়েছে মেয়েটার পিঠ বরাবর।
সেথায় কিয়ৎক্ষণ অবলোকন চালিয়ে হঠাৎ ঠোঁট পিষে হাসল মুগ্ধ, দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে বাঁকা কণ্ঠে শুধালো। সাদার সাথে কালো, নট ব্যাড, বাট শুধু কালোটা মেবি বেশি ভালো দেখায়, সো খুলে ফেল। তৎক্ষণাৎ শিরদাঁড়া বেয়ে একখানা শীতল স্রোত বয়ে গেল মাহির। লজ্জায় হাঁসফাঁস করে উঠল সম্পূর্ণ বদন। তড়িঘড়ি করে নিজেকে শক্ত করে চেপে ধরে সপ্তদোষী। এরই মধ্যে হুট করে টান পড়ল পেছনে। ঘটনার আকস্মিকতায় হকচকানোর পূর্বেই মেয়েটা কেমন আছড়ে পড়ল পেছন দিকে। তার নরম পিঠ তহক গিয়ে ঠেকল রুরমানবের রুক্ষ বক্ষে বিভাজনের সঙ্গে। সহসা আঁতকে উঠে মাহি। ঘটনার পরিক্রমায় কিছু বুঝে উঠবে এর আগের নির্দয় মানবের শক্তপোক্ত হাতখানা আচমকা পেছন থেকে আঁকড়ে ধরে মানবীর কণ্ঠা। মুহূর্তেই স্থবির হলো মাহি। দম আটকে শিরদাঁড়া সোজা করতেই মুগ্ধ মুখ ঠেকালো মাহির কানের পিঠে। সেথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে রেখে হিসিয়ে শুধালো। ইউ নো হোয়াট চাশমিশ, আমার হাতে কিন্তু জাদু আছে। যাই ধরি তা বৃদ্ধি পেতে খুব একটা সময় লাগে না। তৎক্ষণাৎ নাক মুখ কুচকে গেল মাহির, ঘৃণায় লেপ্টে গেল মুখ। ওদিকে মাফিয়া মনস্টার আজ বেড়েছে বেশ। মেয়েটার নরম পিঠের ত্বকে ধীরে ধীরে নিজের বা হাতের তর্জনী চালাচ্ছে সে। তার এহন স্পর্শে কেঁপে ওঠে মাহি। যুবকের আঙ্গুলের স্পর্শের অন্তর্বাসের অতি সন্নিকটে পৌঁছাতেই চেঁচিয়ে উঠে মাহি। প্লিজ এমনটা করবেন না, দয়া করুন প্লিজ। আঙ্গুল থমকায় মুগ্ধের। এক ঝটকায় মেয়েটার পিঠখানা নিজের বক্ষের সঙ্গে আর একটু লেপ্টে নিয়ে বাঁকা হেসে শ্লেষাত্মক ভঙ্গিতে শুধায়। বিস্টের কাছে দয়া ভিক্ষা ইজ নট ফানি, বান্দির মেয়ে। ফোপাচ্ছে মাহি, চোখ দুটো বুজে রেখেছে অসহায়ত্বে। মোটা কণ্ঠে পরক্ষণে আওড়ায়। আপনি আপনি হাত সরান, আমাকে এভাবে ছুবেন না। আমি বাক্যটুকু সম্পূর্ণ হবার ফুসরত মিলল না সপ্তদোষীর। তার আগেই কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের চিরবির কণ্ঠ। ওহ কাম অন হটি, এটুকু ছোঁয়া সহ্য করতে না পারলে কিভাবে হবে বলো? আমার বারণ করা সত্ত্বেও ধেই ধেই করে চলে এসেছিস আমার কাছে। তাছাড়া 6 মাস থেকে অলরেডি 1 মাস শেষ হয়ে গেল, অথচ তুই কিনা এখনো সুস্থ আছিস। এই যে আমার চোখ নিতে পারছে না। সো কাম, লেটস ডু সামথিং হটার। ভয়ে কণ্ঠা শুকিয়ে কাঠ বনে গেল সপ্তদোষীর। সর্বাঙ্গে মোচড় ধরল সাপের ন্যায়। অসহায় ভরা কণ্ঠে মেয়েটা কেমন মিনমিনে স্বরে আওড়ালো। এমনটা কেন করছেন আপনি? এ পর্যন্ত কম অত্যাচার তো করলেন না, তাহলে নতুন করে এভাবে আমাকে? বোকা মানবীর কানের কাছে নাক ডুবিয়েছে রুরো মানব। সেথায় তার স্পর্শ গভীর থেকে গভীরতর হচ্ছে, যা টের পেতেই কণ্ঠরোধ হলো মাহির। বুকটায় যন্ত্রণা বাড়ল বড্ড। এরই মধ্যে নিজ কাজে মত্ত থেকে রুর মানব হিসিয়ে শুধালো। তোকে তৈরি করছি বান্দির মেয়ে। মুহূর্তেই ললাটে গোটা কতক ভাঁজ পড়ল মাহির। সুস্পষ্ট কণ্ঠে আমতা আমতা করে জিজ্ঞেস করে উঠল। কেন আমাকে তৈরি করতে হবে? কেন, কিসের জন্য তৈরি করতে হবে আমায়? আবার আপনার পোষ্যদের পেটে জ্বালান করবেন না তো? এহনো কথায় ঠোঁট পিষে হাসল মুগ্ধ। আচমকা মেয়েটার কানের লতিতে স্পর্শ বসালো নিজ রুক্ষ দাঁতের। ঘটনাক্রমে কুকিয়ে ওঠে মাহি। ফোপানোর বেগ বাড়তেই মানব কেমন গমগমে গলায় বলে উঠল। হুম, আপাতত রোজদি কিং ক্ষুধার্ত, তার পেটে চালান করব তোকে, তারপর অবশিষ্ট কিছু থাকলে না হয় পেটে যাবে বাকিদের। ভয় বাড়ল মাহির। শুকনো ফাঁকা ঢোক গিলল বার কয়েক। ওদিকে মুগ্ধের চোখ মুখে স্পষ্ট লেপ্টে গিয়েছে এক আকাশসম নেশার ঝোঁক। ক্রমশ হারাচ্ছে নিজের বোধ বুদ্ধি। চোখের সামনে সিক্ত নারী কায়ার অপরূপ সৌন্দর্য মোহিত হয়েছে। ধীরে ধীরে নাক ডুবালো মেয়েটার চুলের ভাঁজে। লম্বা লম্বা টানে বুক ভরাচ্ছে যুবক। সপ্তদশীর সিক্ত চুলের অদ্ভুত সুঘ্রাণে মাতোয়ারা হচ্ছে বেশ। নিজেকে সামলানোর কথা বোধ হয় বেমালুম ভুলে গিয়েছে আজ। মাহির গা থেকে ভেসে আসা মেয়েলি সুঘ্রাণ উন্মাদ হচ্ছে মাফিয়া বেস্ট। নিজ উত্তপ্ততা ভুলে গেলেই সপ্তদশীর মনস্থর। মাহি ফোপাচ্ছে বেশ, অনবরত মোচড়াচ্ছে যুবকের শক্তিশালী হাতের বাঁধন হতে ছাড়া পেতে। তবে বালাইশাট অমন শক্তপোক্ত হাতের বাঁধন থেকে
ছাড়া পাওয়া কি আর মুখের কথা? বেপরোয়া পুরুষ কেমন উত্তপ্ত কায়দায় হুট করেই টান বসালো মেয়েটার মসৃণ কাঁধে। সেথায় জামার উপস্থিতি বোধহয় সহ্য হচ্ছে না তার। আগ্রাসী থাবায় মানবীর কাঁধ খামচে ধরে জামার অংশটুকু ছিঁড়তে গেলেই শব্দ করে কেঁদে ওঠে মাহি। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে ওঠে, আমার খারাপ লাগছে বেস্ট, প্লিজ লেট মি গো। উত্তপ্ততায় অন্ধ মাফিয়া বিস্ট খ্যাপাটে সারের ন্যায় এক টানে মেয়েটার কাঁধের জামাটুকু ছিঁড়ে ফেলে। বেপরোয়া কণ্ঠে হিসহিসিয়ে বলে ওঠে, বাট আই ক্যান্ট লেট ইউ গো বিউটি। কাঁদতে কাঁদতে দিশেহারা মাহি শেষ প্রচেষ্টায় অনুনয় জুড়ে বলে ওঠে। প্লিজ। কপাল গোছালো মুগ্ধ। মেয়েটার সব কথাকে এক প্রকার চুলোয় চড়িয়ে নাক ডোবালো মেয়েটার উন্মুক্ত মসৃণ কাঁধে। তক্ষুনি সর্বাঙ্গ জুড়ে ঝংকার দিয়ে ওঠে মাহির। কান্নার বেগ বাড়িয়ে মেয়েটা কেমন হাত পা ছুড়ে বলে ওঠে, না, এমনটা করবেন না আমার সাথে, ছাড়ুন আমায় আম্মু। মেয়েটার এখনো কান্নায় তিরি বিরক্ত মুগ্ধ। বিরক্তির জেরে দৃঢ় জোয়ালখানা আরো শক্ত হয়ে গেল মুহূর্তেই। যুবক দাঁত খিঁচল, কঠিন হুঙ্কারে আচমকা বলে উঠল, জাস্ট ফাক অফ এভরিথিং বান্দির মেয়ে। আই থিঙ্ক উই শুড গেট হুকড আপ। বাকি যা হবার সব পরে দেখে নিব, বাট নাও কাম ক্লোজার। যুবকের এখনো উদ্ভট কর্মে বাখারা মাহি। বদনে অস্বস্তিকর স্পর্শ গভীর হতেই তৎক্ষণাৎ চোখ মুখ খিচে আন্দাজে ঢিল ছুঁড়ে চেঁচিয়ে উঠে বোকা মানবী। 17 দিন, আর আরো 17 দিন। আপনি বলেছিলেন আরো 17 দিন। মুহূর্তেই টনক নড়ল মুগ্ধের। স্থবির হয়ে গেল তার সকল কর্মকাণ্ড। চোখ দুটো বিস্ফোরিত আবির্ভাবে কপাল স্পর্শ করতে নিজের পানে এক পলক দৃষ্টিপাত করল রূঢ় মানব। আর অমন নিজের হুটহাট লাগামহীন বেলাল্লাপনা ধরা পড়তেই আচমকা মেয়েটার কাছ থেকে ছিটকে দূরে সরে গেল। কিছুক্ষণ পূর্বে ঘটাতে চাওয়া নিজ কর্মের কথা দ্বিতীয়বার মনে করে দাঁত খিঁচল মুগ্ধ। সহসা চল শক্ত করে দুহাতে খামচে ধরল নিজের চুল। চিরবিরিয়ে বিড়বিড় করে আওড়ালো, হোয়াট দ্য ফাক আই ওয়াজ গোয়িং টু ডু। কিভাবে পারলাম এসব করতে? ওহ গড। অস্থির মুগ্ধ রাগ ক্ষোভে টানছে নিজের চুল। তৎক্ষণাৎ এক লাফে পুল থেকে উঠে গেল রূঢ় মানব। রাগে গজগজ করতে করতে পা বাড়ায় সম্মুখে। অন্যদিকে সপ্তদোষী এখনো নিজেকে সামলাতে ব্যস্ত। কাপত্রীয় পল্লবিত আখিদয় নীরবে ঝরাচ্ছে অশ্রু। লোকটার প্রতি বুক ভরা ঘৃণা একদলা থুতু বেরোলো মুহূর্তেই। চলন্ত মুগ্ধ মহাশয় বোধ হয় টের পেল তা। সঙ্গে সঙ্গে পায়ের গতিতে রুখ টেনে না ঘুরলেও চল শক্ত করে দাঁত খিচে ধমকের সুরে বলল, খবরদার আমার দুই চোখের সামনে আর আসবি না বান্দির মেয়ে। বলেই গটগট পায়ে স্থান ত্যাগ করে মাফিয়া বিস্ট। তার অমন ধমকে কেঁপে উঠেছে মাহি। সপ্তদোষীর কাপত্রীয় হাত দুটো আচমকা আঁকড়ে ধরেছে নিজের বুক। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে উঠে দাঁড়াতে প্রয়াস চালাতেই টের পেল পা দুটো অবশ হয়ে ঝিমঝিম করছে তার। বোধহয় অনেকক্ষণ পা গুটিয়ে বসে থাকার ফল। তবুও মাহি উঠে দাঁড়ালো কোনো রকম। গায়ের জোরে ভর দিয়ে এক কদম সামনে এগোতে গেলেই বাঁধল আরেক বিপত্তি। সিক্ত গা হতে চারপাশের তক্তকে মেঝেতে জমছে পানি। সে পানিতে সপ্তদোষীর অবশ পা দুটো আচমকা পিছলে যেতেই মেয়েটা কেমন ধূপ করে উল্টে পড়ল সুইমিং পুলে। ন্যানো সেকেন্ডের ব্যবধানে ঘটে যাওয়া ঘটনায় হকচকানোর সময় অবধি পেল না মাহি। তার আগেই পানির গভীরতায় দোদুল্যমান হলো তার ক্ষুদ্র বদনখানি। মাথা শুদ্ধ, সম্পূর্ণ শরীর একেবারে ডুবেছে, তো আরেকবার উঠছে। নাকে মুখে পানি গিয়ে একাকার অবস্থা। সাঁতার না জানায় অভিশাপ স্বরূপ মেয়েটা আজও ডুবে যাওয়ার পথে। দাপড়াচ্ছে বেশ। ঠিক তখনই হাওয়ার বেগে ছুটে এলো মুগ্ধ। ব্যাপক অস্থিরতায় স্থান কাল ভুলে যুবক ফের ঝাঁপ দিল সুইমিং পুলে। এক মুহূর্ত সাঁতার কেটে পর মুহূর্তেই আঁকড়ে ধরল ডুবন্ত সপ্তদোষীর এক হাত। বাঁচার একটুখানি ঢাল পেয়ে তক্ষুনি যুবকের হাতটা আঁকড়ে ধরল মাহি। এক ঝটকায় পানির গভীর থেকে মাথা তুলে আচমকা মানবের হাত ছেড়ে দিয়ে দু হাতে শক্ত করে আঁকড়ে ধরল যুবকের সুদীর্ঘ গলা। অতঃপর এক নিমিষেই দিন দুনিয়া ভুলে জড়িয়ে ধরল রূঢ় মানবকে।
তক্ষুনি থমকায় মুগ্ধ, থমকায় তার স্পন্দিত হৃৎপিণ্ড। যুবকের কটা হার্টবিট ইতিমধ্যে মিস গেল কে জানে তা। তার ইস্পাত দৃঢ় বক্ষ বিভাজনে আলতো করে পিষ্ট হচ্ছে ধনুকের ন্যায় বাঁকানো কোমল নারী দেহের সুচালো দুটো ভ্রূদৃশ্য। কোমল তুলতুলে পরশে অভ্যন্তরে শিউরে উঠেছে মাফিয়া বেস্ট। গায়ের সবগুলো পশম বোধহয় ইতিমধ্যে নিজেদের দাঁড় করিয়েছে। পানির গভীরতায় বলিষ্ঠ দেহখানা ডুবে থাকা সত্ত্বেও খরা নেমেছে তার কণ্ঠায়। নারী দেহর উষ্ণ স্পর্শে অতি পরিশ্রান্ত কোমল অনুভূতিতে চোখ নিভে এলো মুগ্ধের। এ যেন সেই ৩ বছর আগের ঘটনার পুনরাবৃত্তি। মেয়েটা আজ আবারও পাগল করেছে তাকে। যুবক আলগোছে জিভ ঠেলে অধর ভেজালো। অধর যুগলের ফাঁক গলিয়ে উষ্ণ নিঃশ্বাস ফেলে হিমশীতল কণ্ঠে হিস হিসিয়ে আওড়ালো। ছেড়ে দে পিচ্ছি, আমি আজ আমাতে নেই। হয়তো এই মুহূর্তে আমায় না ছাড়লে তোর চোখে অতিমাত্রায় ঘৃণিত তকমা পাওয়া কিছু একটা ঘটে যাবে। শুনল না সপ্তদশী, ভয়ে কাঁপছে তার সর্বাঙ্গ। পরপরই নরম তুলতুলে হাত দুটো বাঁধন শক্ত হলো আরও কিছুটা। বাঁচার সর্বাত্মক চেষ্টায় বোকার ন্যায় তক্ষুনি তার 2 পা উঠিয়ে এলো বলিষ্ঠ পুরুষের পেটানো কোমরে। তরাক শরীরে জ্বলে উঠল মুগ্ধের। বুকের উঠানামার গতি হলো তীব্র। পুরুষালী বিকট চিন্তা ভাবনার মুহূর্তেই জেঁকে ধরল তার মস্তিষ্ক। দুহাত নিষ্ফিস করে উঠল মেয়েটাকে আলতো ধাক্কা দিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নিতে। তবে কাণ্ড দেখো, রূঢ় মানব কেমন দাঁত খিঁচে নিজেকে সামলে শটান হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে তটস্থ বোকা মানবী নাক মুখ কুঁচকে আবারও বলে ওঠে, না না না, ছাড়বেন না আমায়, আমি সাঁতার পারি না। আমাকে উপরে তুলুন, নয়তো ডুবে যাব আমি। বুকের সঙ্গে বাদামি অধর যুগল ও কাঁপছে মুগ্ধের। ফেলে রাখা হাত দুটো তার মুষ্টিবদ্ধ হয়ে আছে আনমনে। কণ্ঠায় নেমেছে ব্যাপক শুষ্কতা। যুবক কেমন আলগোছে দাঁতে এর রুষ্ট চাপে পিষ্ট করল নিজ ঠোঁট। পরপরই কপট রাগ দেখিয়ে হিসিয়ে বলল, নিজে ডুবছিস বলে আমাকেও কেন ডোবাতে চাচ্ছিস পিচ্ছি? আমি তো আগে থেকেই গলার সমান ডুবে আছি। এবার ডুব দিলে হয়তো উঠে আসার রাস্তা হারিয়ে ফেলবো চিরতরে। নিজের ভালো চাস তো আমায় ছেড়ে দে। মাহি নাছর বান্দা নিজ বক্ষভাজ যুবকের বক্ষের সনে তীব্র ভঙ্গিতে পিষ্ট করে ভয়জড়িত কণ্ঠে শুধালো। যা ইচ্ছে হোক, আমি ছাড়বো না আপনাকে। আমায় উপরে তুলুন। সহসা অস্থিরতা বাড়ল মুগ্ধের। নিঃশ্বাসের গতি হলো তীব্র। সে তক্ষুনি জোরপূর্বক মেয়েটাকে হাত দুটো নিজ গলা থেকে সরালো। তবে মাহি ছাড়ল না তাকে। ঠিকই পা দিয়ে আঁকড়ে রাখলো মানবের কোমর। মুগ্ধ এবার ফোঁস করে নিঃশ্বাস ফেলল। অতিষ্ঠ ভঙ্গিতে আচানক এক হাত শক্ত করে আঁকড়ে ধরল মাহির ঘাড়। মেয়েটার মুখটা নিজের বড্ড কাছে এনে সতর্ক বাণীতে হিসিয়ে আওড়ালো, আমি খারাপ, খুব খারাপ। আমার সঙ্গ মানে ধ্বংস। এক কথায় অভিশপ্ত আমি। এই আমি নামক অভিশাপকে নিজ গায়ে মেখে নিজেকে কলঙ্কিত করতে আসিস না বান্দির মেয়ে। বিশ্বাস কর, কেউ মেনে নেবে না এই কলঙ্ক। ইভেন আমিও মানব না। তাই বলছি, ছেড়ে দে আমায়, নয়তো সত্যি কিছু একটা ঘটে যাবে। যুবকের মোটা মোটা কথা ছোড়াই ঢুকলো বোকা মানবীর ঘটে। সে কেমন নাক টেনে বাচ্চাদের ন্যায় হাঁপাতে হাঁপাতে বলে উঠে। ঘটু। বলেই ফের কোমর নাড়ায় মাহি। তক্ষুনি যুবকের শরীর প্রতিটি রন্ধ্রে ছড়ালো তীব্র আকাঙ্ক্ষা। সে হারালো নিজের বোধ বুদ্ধি। সহসা আবেশের চোখ বুজে অস্থির কণ্ঠে অস্ফুটে আওড়ালো। ও ফাক। কথাটা বলতে দেরি, রূঢ় মানবের চোখ খুলতে দেরি নেই। সে এবার নিজ উদ্যোগে আচমকা শক্ত করে টেনে ধরল মাহির বাঁকানো পাতলা কোমর। পর মুহূর্তেই এক ভিন্ন আগ্রাসী থাবা মেয়েটার গ্রীবাদেশ আঁকড়ে ধরে। তার সুশ্রী ক্ষুদ্র মুখখানা উঁচিয়ে তুলে হিসিয়ে কেবল বলল, এটা করতে তুই আমায় বাধ্য করলি পিচ্ছি। হতবাক মাহি কপাল গোছাতে না গোছাতেই আচমকা মানবের এক হাত একযোগে আঁকড়ে ধরল মেয়েটার হাত দুটোর কবজি সন্ধি। অতঃপর চোখের পলকে সপ্তদশীর কাপত্রীয় নরম তুলতুলে অধর যুগল টেনে ধরল নিজ রুক্ষ অষ্টপুটের রুষ্ট চাপে। মুহূর্তেই স্থবির হলো মাহি। ছটফটাতে লাগলো তার সর্বাঙ্গ। অথচ রূঢ় মানব তাকে থোড়াই ছাড়ল। সে আজ মত্ত নিজের অষ্টপুটে
তৃষ্ণা মেটাতে। আবেশে চোখ দুটো বুজে রেখে আশ্লেষে টানতে লাগলো মেয়েটাকে। তার রুক্ষ দাঁতের রুষ্ট চাপ পিষ্ট করে দিচ্ছে সপ্তদশীর নরম অধরের চামড়া। দাঁত বসাচ্ছে নিজের উপস্থিতির ছাপ। মাহি কেমন ছটফটাচ্ছে দেখো। চোখ দুটো তার নীরবে ঝরাচ্ছে অশ্রু। বুক ফুলে আসছে নিঃশ্বাস না ফেলার কারণ। তবুও দয়ামায়াহীন নির্দয় মানব থামছে না আজ। তার হাত দুটোর বাঁধন ক্রমশ শক্ত হচ্ছে, গভীর হচ্ছে চুম্বনের ধাঁচ। অমৃত সুধা পান করতে মত্ত থাকা যুবক ভুলেই বসল মেয়েটার অবস্থা। তীব্র ভয়ে, জড়তা এবং অস্বস্তিতে ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে মাহি। একটা সময় পাথরের ন্যায় শক্ত হাতে থাকা মানবী নিজ নরম অধর যুগলের ওপর মানবদের এখনো ক্রূরতা সইতে না পেরে ঠিক জ্ঞান হারালো। অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে কেমন নিজ কর্মে মত্ত। প্রায় বেশ কিছুক্ষণের রুষ্ট দীর্ঘ চুম্বনের আবেশে যুবক হুট করেই মুখ গহ্বরে স্বাদ পেল তীব্র খায়েরি কিছুর। আর অমনি কপালে ভাঁজ পড়ল মুগ্ধের। চোখ দুটো মুহূর্তেই সরালো নিজের পর্দা। অবচেতন সপ্তদশীর মুখদর্শন হওয়া মাত্রই ধীরে ধীরে অষ্টপট ছাড়ল নির্দয় মানব। জ্ঞানহীন মেয়েটার নড়বড়ে মস্তিষ্ক খানিক ঢুলে পড়তে গেলেই আলতো করে মেয়েটার মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে নির্দয় মাফিয়া বেস্ট। কোনো বাজবিচার ছাড়াই আচমকা মেয়েটার মাথায় বসালো এক সুতীব্র চুমু। সেথায় ঠোঁট ছুঁয়ে রেখে তীব্র গতিতে নিঃশ্বাস টানতে টানতে আবেশে বুঝলো দু চোখ। পরক্ষণে কেমন ভঙ্গুর কণ্ঠে যুবক আনমনে শুধালো, তুই তাইব এহসানের মেয়ে না পিচ্ছি? আশ্চর্য, যে কথা আওড়ালে বারবার রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে মানব, আজ সে কথা আওড়ানোর পরও এক ফোঁটা রাগ উঠছে না নির্দয় মানবের। নিজের এখনো পরিবর্তনে বড্ড অবাক মুগ্ধ। পরপরই আজ প্রথমবারের মতো নিজের অবচেতন মনের কোণে উত্থাপিত হওয়া বাক্যটুকু ঠোঁটের আগায় এনে আওড়ালো, তুই যদি তায়েফ এহসানের মেয়ে না হতি, তোর গায়ে যদি ওই জানোয়ারের রক্ত না হতো, বিশ্বাস কর পিচ্ছি, আমি বারবার জন্ম নিয়ে হলেও তোর হতে চাইতাম। তুই জানিস তুই আমার কে? তুই জানিস তোর নেশায় কতগুলো বছর নিজেকে আটকে রেখেছি আমি? তবে তুই আজ এটা কি করলি? আমি কিন্তু এতগুলো বছর নিজেকে সামনে দূরে দূরে ছিলাম পিচ্ছি। আমার দেহের খাঁচায় আটকে থাকা হৃদয়টাকে আমি যা যা বরের ন্যায় চুপ করে এসেছি। তবে তুই কেন হুট করে ওই চুপ করে থাকা হিংস্র হৃদয়টাকে জাগাতে গেলি? এবার আমি কি করব? প্রতিশোধ নিব, নাকি যাযাবরের ন্যায় তোকে লুকাবো আমার হৃদয়? এক মুহূর্ত থামলো মুগ্ধ। পরক্ষণেই অবচেতন মেয়েটার মাথাটা আলতো করে চেপে ধরে তার মুখ আনলো নিজ সম্মুখে। নিদ্রায় আচ্ছাদিত মানবীর কোমল মুখপানে গভীর দৃষ্টি তাক করে যুবক কেমন প্রথমবারের মতো তীব্র অসহায় ভরা কণ্ঠে আওড়ালো, তোকে আমি কি করে নিজের হৃদয় লুকাবো সিগনোরা? কি করে লুকাবো, যেখানে তোর মুখটা দেখতে হুবহু তোর জানোয়ার বাপের মতো? তোর মুখ দেখলে আমার চোখের সামনে ওই জানোয়ারের বাচ্চার মুখটা ভেসে ওঠে। ওই জানোয়ারের বাচ্চা যে কিনা আমার মায়ের খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। তুই জানিস সিগনোরা, সেদিন তোর বাপের সামনে আমার মা তখনও বেঁচে ছিল। আমার মায়ের বুকের উপর শেষ গুলিটা তোর বাপ করেছে, তাও আবার আমারই চোখের সামনে। তোর বাপ নিজ হাতে আমায় তুলে দিয়েছিল ওই জানোয়ারদের হাতে। জানিস, তোর বাপ আমার পিঠে আগুন দিয়ে লিখে দিয়েছে আমি জারজ। তোর বাপ, হ্যাঁ হ্যাঁ তোর বাপ নিজ হাতে দাফন করেছে আমার মায়ের অনাগত সন্তানকে। তোর ওই জানোয়ারের বাচ্চা বাপ তায়েফ হাসান। সারা পৃথিবীর সামনে মুখোশ পরে থাকা জানোয়ার, ওকে আমি নিজ হাতে টুকরো টুকরো করব। ও যেভাবে আমার আপনজনদের আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমিও ঠিক একইভাবে ওর কাছ থেকে সবাইকে কেড়ে নেব। এর জন্য যদি আমাকে তুই নামক আমার নেশাকেও পরিত্যাগ করতে হয়, তবে তাই সই। তায়েফ এহসানের দূষিত রক্তকে আমি কোনোভাবেই নিজ হৃদয়ে স্থান দিতে পারবো না। দিতে গেলে হয়তো নিজেকে ভুলতে হবে সিগনোরা। ধূপধাপ পায়ে জোরালো শব্দে কাঁপছে রায়বাড়ির অন্দরমহল। বিশালদেহী এক মনীষী এসে মাত্রই দাঁড়ালেন বাড়ির অন্দরমহলে। মুখভর্তি লম্বা লম্বা সফেদ রঙা দাড়ি তার। ডান হাতে একখানা কৌটো, বা হাতে একখানা বড়সড় লাঠি। বয়স্ক মনীষীর মুখে সে কি রাগ! তিনি কেমন হুঙ্কার ছুড়ে ডাকলেন, আব্বে ওই হিমাংশু রায়,
এক্ষুনি বের হ ঘর থেকে। এহেন হুঙ্কারে সেকেন্ড 30 মধ্যেই দোতলার রেলিং ঘেঁষে এসে দাঁড়ালেন মধ্যবয়স্ক হিমাংশু রায়। শ্যামবর্ণ মুখখানায় তার লিপ্টে আছে একরাশ দুশ্চিন্তার ছাপ। বিস্ফোরিত দৃষ্টিতে অন্দরমহলের নিচতলায় তাক হতেই খানিক হোঁচট খেলেন মধ্যবয়স্ক। সুপরিচিত মনীষীর দেখা পাওয়া মাত্রই তিনি কেমন উদ্ভ্রান্তের ন্যায় ছুটে এলেন নিচে। অতিভক্তিতে মনীষীর চরণ স্পর্শ করতে গেলেই রুষ্টতায় কদম পেছালো মনীষী। অত্যন্ত অসন্তুষ্ট কণ্ঠে, তিরস্কৃত কণ্ঠে গর্জে বললেন, তোর কত বড় স্পর্ধা হিমাংশু রায়! তুই অধীরের সাথে নিরুপমার বিয়ে দিতে চাইছিস? তুই জানিস না সনাতনী ধর্মে পারিবারিক বিবাহ বন্ধন নিষিদ্ধ? এত বড় পাপ কাজ করার মতো স্পর্ধা পেলি কোথায় তুই? আমার অভিশাপে ভস্ম হওয়ার লোভ জেগেছে তোর? সহসা আটকে উঠে বাড়ির লোকজন। হিমাংশু রায় ধীর সুস্থে উঠে দাঁড়ালেন জমিন থেকে। দুহাত একত্রে জোর করে মনীষীকে বলে ওঠেন, আপনি আমার সাথে মন্দিরে চলুন বাবা। তীব্র অসন্তোষের ছাপ ফুটল বৃদ্ধ মনীষীর মুখবয়বে। তিনি সরাসরি নাকচ করে দিলেন এখনো প্রস্তাব। তবুও হিমাংশু রায় জোর করলেন। তীব্র বিনীত অনুরোধ করায় অবশেষে তার সঙ্গে বাড়ির বিশাল মন্দিরে পথে কদম বাড়ালেন মনীষী। হিমাংশু রায় গতি বাড়িয়ে তড়িঘড়ি করে মন্দিরে ঢুকে কিসের যেন একখানা বাক্স বার করলেন। অতঃপর তা নিয়েই ছুটে এলেন মনীষীর নিকট। ব্যস্ত হাতে বাক্স খুলে একখানা মোড়ানো কুণ্ডুলিপত্র বের করে এগিয়ে দিলেন মনীষীর দিকে। কপাল কুঁচকে কাগজখানার পানে তাকিয়ে রইলেন মনীষী। এরই মধ্যে হিমাংশু রায় কেমন সতর্ক কণ্ঠে বলে উঠলেন, নিরুপমার সাথে অধীরের কোনো রক্তের সম্পর্ক নেই বাবা। শঙ্কর রায়ের একমাত্র সন্তান ছিল জমিদার পুত্রী সামপ্তি রায়, আর তারই সন্তান হচ্ছে অধীর রায়। আমি সামপ্তির আপন দাদা নয়, আমি শঙ্কর রায়ের বিশ্বস্ত সঙ্গী দেব মল্লিকের সন্তান, যে কিনা বড় হয়েছে রায়বাড়ির সন্তান হিসেবে। থমকালেন মনীষী। তার বিস্ফোরিত নেত্রদ্বয় একযোগে নিক্ষিপ্ত হলো সম্মুখে নতঘাড়ে দাঁড়িয়ে থাকা হিমাংশু রায়ের প্রাণে। হতভম্বতায় অধর যুগল দূরত্ব বেড়েছে বৃদ্ধের। তিনি কেমন কাল বিলম্ব না করে তক্ষুনি হিমাংশু রায়ের এগিয়ে দেয়া কুণ্ডলী পত্রখানা ছোঁ মেরে নিয়ে নিলেন হাতে। অতঃপর ব্যস্ত স্বভাবে তড়িঘড়ি করে কাগজখণ্ড খুলে সেথায় চোখ বুলাতেই ফের আকাশ ভেঙে পড়লেন মনীষী। আশ্চর্যান্বিত কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে আওড়ালেন, এটা কি করে সম্ভব? অধীরের পিতা। সহসা মাথা তুললেন হিমাংশু রায়। মনীষীর বাক্য আচানক বাহাত ঝুঁকিয়ে অপ্রসন্ন কণ্ঠে বলে বসলেন, জি বাবা, আপনি যা দেখছেন তাই সত্যি। অধীরের বাবা মুসলিম হলেও সামপ্তি ছিল আমাদের মতে সনাতনী। সেই হিসেবে অধীর তার মায়ের ধর্মে বিশ্বাসী। কপাল কুঁচকে গেল মনীষীর। মুখবয়বে ফুটল খানিক চিন্তার ছাপ। লম্বাটে সফেদ রঙা দাড়ির আবরণ লুকায়িত অধর যুগল ধারালো দাঁতে সহচর্যে পিষে গেল আনমনে। কুর্তার আড়ালে ঢেকে থাকা বুকটা সামান্য ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টানলেন মনীষী। রয়ে শয়ে ভ্রু নাচিয়ে সন্দিগ্ধ গলায় জিজ্ঞেস করলেন, অধীর সনাতনী ধর্মে বিশ্বাসী? শক্ত দীর্ঘশ্বাস ছাড়লেন হিমাংশু রায়। মাথাটা খানিক দুলিয়ে পা উল্টালেন মন্দিরের পথে। হাতে থাকা পুরাতন বাক্সটা শক্ত করে চেপে রেখে আনমনে এগুতে এগুতে শুধালেন, জি, আমি নিশ্চিত। তৎক্ষণাৎ স্বস্তির নিঃশ্বাস বেরুল মনীষীর বুক ছিঁড়ে। এতক্ষণে উপচে পড়া রাগগুলো তার মুহূর্তেই মিলিয়ে গেল হাওয়ায়। তিনি এবার গম্ভীর আরোপে বুক ফুলিয়ে শটান হলেন। গলার স্বরে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে গমগমে গলায় আওড়ালেন, ঠিক আছে, অধীর যদি সত্যিই সনাতনী ধর্মে বিশ্বাসী হয়ে থাকে তবে আমি নিজে ওদের বিবাহের মন্ত্র জপ করব। আর যদি তোর বলা কথা মিথ্যে প্রমাণিত হয় তাহলে মনে রাখিস, আমার অভিশাপের অনলে জ্যান্ত পড়বি তুই এবং তোর গোটা পরিবার। তক্ষুনি আটকে ওঠেন হিমাংশু রায়। ভয়াল আবহে তড়িঘড়ি করে পেছনে ঘুরতেই যাবেন, অমনি মন্দিরের সম্মুখে পড়ে থাকা তেলের ছিটায় পা পিছলে গেল মধ্যবয়স্কের। এহেন ঘটনার আকস্মিকতায় ভরকালেন পূর্বে তার হাত থেকে আচমকা সম্মুখে ছিটকে পড়ল পুরাতন কাঠের বাক্সটা। অমঙ্গলের প্রথম দর্শন হিসেবে সে বাক্স উড়ে গিয়ে পড়ল নিরুপমার এতগুলো বছরের অপেক্ষার সাক্ষী হিসেবে জ্বালানো প্রদীপের উপর।
যা দীর্ঘ ৮ বছর ধরে অক্লান্ত ভঙ্গিমায় আলো ছড়িয়ে যাচ্ছে অধীর রায়ের প্রতীক্ষায়। মাত্র কয়েক সেকেন্ড ঘটে গেল সম্পূর্ণ অমঙ্গলের কর্মকাণ্ড। হিমাংশু রায়ের বিস্ফোরিত দৃষ্টি সম্মুখে তক্ষুনি ধপ করে নিভে গেল প্রদীপের বাতি। মুহূর্তেই চিৎকার করে ওঠেন মনীষী। তার বিকট চিৎকারে কেঁপে ওঠে রায় জমিদার বাড়ির বিশাল মন্দিরের প্রতিটি দেয়াল। এক ঘোর অমঙ্গলের সংখ্যায় মানুষটা কেমন চেঁচিয়ে ওঠা কণ্ঠে বলে উঠেন, অনর্থ, এ যে ঘোর অনর্থ। রায়বাড়ির পেছনে বেশ পুরনো জঙ্গল, বড় বড় বটগাছের ছায়ায় জঙ্গলের স্যাঁতসেঁতে জমিনে গায়ে সূর্যের কিরণ যেন পড়ছেই না। জঙ্গল পেরিয়ে খানিকটা দূরে পদ্মবিল। জমিদার বাড়ির ৩ তলার কয়েকটা ঘর থেকে এই বিলের দৃশ্য বড্ড স্পষ্ট দেখা যায়। পদ্মবিলের দুপাশে ইট পাথরের সিঁড়ি, একদম উঁচু সিঁড়িতে বসে আছে নীরু। কাঞ্চা সোনার ন্যায় মসৃণ পা দুটো রাঙাচ্ছে আলতার লেপনে। তার পরনে একখানা সাদার ভেতরে লাল পাড় মিশেলে শাড়ি, হাঁটু সমান দীঘল কালো কেশগুচ্ছ উন্মুক্ত। হাওয়ার দোলে দুলছে তারা। মেয়েটা কেমন মনের সুখে গুনগুনিয়ে যাচ্ছে। এক পায়ে আলতা রাঙানো শেষে অন্য পায়ে আঙ্গুল ছোঁয়াতে গেলেই বুক মুচড়ে ওঠে সপ্তদশীর। অজানা কারণে কেঁপে ওঠে সর্বাঙ্গ। এহেন উদ্ভট অনুভূতি থমকায় নীরু। চটজলদি ২ হাত উঁচিয়ে আলগোছে চেপে ধরে নিজের বুকের বাঁ পাশ। জায়গাটা কেমন ধড়াস ধড়াস শব্দ তুলছে। সর্বাঙ্গে বাড়ছে অস্থিরতা। নীরু জানে না এর কারণ, জানে না এই হুটহাট অনুভূতি কিসের লক্ষণ। মেয়েটা কেমন হাঁসফাঁস করছে, মুখ হা করে নিঃশ্বাস ফেলছে অনবরত। আশ্চর্য, হঠাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন তার? হৃদয়টা অমন মোচড়াচ্ছে কেন? যেন মনে হচ্ছে কেউ বুঝি জোরপূর্বক তার হৃদয়টা খুবলে বের করে আনছে। এহেন চিন্তায় ডুব দিয়েছে নীরুর অবচেতন মন। ঠিক তখনই মাথার ওপর খোলা আকাশটা কেমন গর্জে উঠল অবলীলায়। সে কি হিংস্র গর্জন তার, যে গর্জনে কেঁপে উঠল রায় জমিদারের পুত্রী। সে তৎক্ষণাৎ অস্থির বদনে ঘাড় উঁচিয়ে তাকালো আকাশপটে। ঘন কালো মেঘেদের দলবল উকি দিয়েছে ইতিমধ্যে, দিচ্ছে বিদ্যুৎ ঝলকানি। নীরুর অবচেতন মন এ পর্যায়ে বিচলিত হলো। প্রিয় মানুষটার তিতিক্ষার অনলের জ্বলে আনমনে বিড়বিড় করে শুধালো, আমার এমন লাগছে কেন? কেন মনে হচ্ছে আপনি আমার থেকে দূরে যাচ্ছেন অধীরদা? কেন মনে হচ্ছে আমি আমার আপনিটাকে হারাতে যাচ্ছি আমার? থমকালো নীরু। অস্থিরতায় হাঁসফাঁস করতে করতে তক্ষুনি ভর দিল ২ পায়ে। ব্যস্ত ভঙ্গিতে কদম বাড়ালো বাড়ির পথে। সপ্তদশীর লম্বা চুলগুলো হাওয়ার সঙ্গে তাল মেলাচ্ছে এবার। বাঁধনহারা হয়েছে তারা। আদুরে শাড়ির আঁচল। সপ্তদশীর ছুটন্ত পদযুগল এলোমেলো। শাড়ির আঁচল ছুঁয়ে দিচ্ছে জমিনের গা। এ যেন রায় জমিদার পুত্রীর সর্বস্ব হারানোর পূর্বাভাস। কাদায় মাখো মাখো সপ্তদশী নিরুপমার আলতারাঙা ২ পা। জমিদার বাড়ির অন্দরমহলে তকতকে মেঝেতে ধূপধাপ পা ফেলে ছুটছে সে। এখনো ছুটাছুটির শব্দ পেয়ে তক্ষুনি রসুই ঘর থেকে খানিক উকি দিয়ে বসলেন সুদীপা রায়। পরক্ষণে মেয়েকে অমন উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে দেখে ভরকালেন তিনি। সহসা কণ্ঠ উঁচিয়ে বলে উঠলেন, নীরু, কি হয়েছে তোর? থামল না নীরু, থামল না তার ছুটন্ত পদযুগল। মেয়েটা কেমন অস্থির হয়ে মন্দিরের পথ ধরেছে দেখো। এদিকে তার এমন উন্মত্ততা দেখে বিচলিত হলেন সুদীপা। তক্ষুনি হাতের কাজকর্ম এক পাশে তুলে রেখে নিজেও ছুট লাগালেন মেয়ের পিছু পিছু। হন্তদন্ত হয়ে মন্দিরের সম্মুখে দাঁড়ায় এসে পদযুগল থামল নীরু। সম্মুখে বাবা এবং মনীষীকে বিচলিত কায়দায় দাঁড়িয়ে থাকতে দেখে খানিক সন্দিগ্ধ হলো সপ্তদশী। কাঁপা কাঁপা বদনে পা ঠেলে এগুলো ২ কদম। অস্থির চোখ দুটো তার প্রতিমার সম্মুখে নিবদ্ধ। ঘোলাটে দৃষ্টি যুগল খানিকটা সরু করতেই আচমকা তার পথ আগলে দাঁড়ালো হিমাংশু রায়। এক অদ্ভুত উচ্চারণে ঠোঁটের কোণে মিথ্যে আবেগী হাসি টেনে মেয়েকে শুধালো, এভাবে কোথা থেকে ছুটে এলি মা? পায়ে এত কাদা লাগলো কি করে? মৌন নিরুপমা এক হাতে আলতো করে ঠেলে সরিয়ে দিল বাবার বিশাল দেহ। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল প্রতিমার পদযুগলের সম্মুখে। আর অমনি দৃষ্টিতে তার ধরা পড়ল সদ্য নিভে যাওয়া প্রদীপখানা। মুহূর্তেই সর্বাঙ্গ সমেত কেঁপে ওঠে সপ্তদশীর।
টলমলে পদযুগলে পাতলা দেহখানি খুব একটা ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে তক্ষুনি হাঁটু ভেঙে ধপ করে বসে পড়ল মেঝেতে। এহনো কাণ্ডে আটকে ওঠে হিমাংশু রায়। তড়িঘড়ি করে হাঁটু গেড়ে বসলেন মেয়ের সম্মুখে। দুহাতে মেয়ের দুকাত চেপে বিচলিত সত্তায় আওড়ালেন, কি হয়েছে মা? ও মা, তাকাও আমার দিকে। স্থবির হয়েছে নীরু। তার ছলো ছলো চোখ দুটো এক দৃষ্টিতে আটকে আছে নিভে যাওয়া প্রদীপের দিকে। এরই মধ্যে আকাশের বুক চিরে নেমে এলো বাড়িধারা। এক নিমিষেই নিজেদের আগ্রাসী উপস্থিতি কথা জানান দিতে ভিজিয়ে দিল সপ্তদশীকে। সপ্তদশীর ভেজা ললাট, সিথি ভর্তি সিঁদুরটুকু ধীরে ধীরে ধুয়ে যাচ্ছে বৃষ্টির প্রকোপে, লেপ্টে যাচ্ছে সফেদ রঙা শাড়ির গায়ে। অদূরে থমকে দাঁড়িয়ে থাকা সুদীপা রায় তক্ষুনি চেপে ধরলেন নিজের বুক। মেয়ের এহেন দুরবস্থায় হাহাকার করছে তার অন্তর। হিমাংশু রায়েরও যেন একই হাল। তিনি তৎক্ষণাৎ উচাটনে দুহাত চেপে ধরলেন মেয়ের সিথি। এরই মধ্যে মেয়েটা তার অস্ফুটে বলে উঠল, আমার এমন কেন মনে হচ্ছে বাবা? আমি বুঝি অধীরদাকে হারিয়ে ফেলছি? আমার বুকটা অমন ব্যথা করছে কেন বাবা? আমার এমন লাগছে কেন? অধীরদা আমার রইল তো। শীতল পানির স্বচ্ছ আবরণে ডুবে আছে দুটো উষ্ণ দেহ। একখানা বলিষ্ঠ দেহ শটান দাঁড়িয়ে রইলেও অন্যটা ক্ষুদ্রতায় দেহটি ঝুলে আছে মানবের দুহাতের বাঁধনে। রাতের শেষ প্রহর, অন্ধকারে ঘনঘটার রেশ ক্রমশ কমছে। বলিষ্ঠ পুরুষ এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার বুকের মধ্যখানি পেঁজা তুলোর ন্যায় লুকিয়ে থাকা সপ্তদশীর পানে। তার দ্বিধাগ্রস্ত মন না পারছে মেয়েটাকে বুক থেকে সরাতে, আর না পারছে তার আরেকটু নিজের সঙ্গে মিশিয়ে নিতে। সপ্তদশীর পেলব মুখখানা ক্রমশ ফ্যাকাশে হচ্ছে। তার তুলতুলে অধর যুগলের অবস্থা বড্ড বেগতিক। রুরমানবের রুক্ষ দাঁতের রুষ্ট স্পর্শে কেটে কুটে একাকার অবস্থা হয়েছে বিচারীর ওষ্ঠপুটের। জায়গায় জায়গায় দেখা দিয়েছে কালশিটের দাগ, কোথাও আবার ক্ষত হয়েছে বেশ। লিপ ফিলারের ন্যায় এক একটা অধর ফুলে হয়েছে দ্বিগুণ। কি যে বিশ্রী দেখাচ্ছে! অথচ যুবক কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। তার দৃষ্টি যুগল এক অবাক ত্রাণ পরিলক্ষিত। তবুও কোথায় যেন বাধা মানছে তারা। নিজেদের প্রকাশ করতে জানিয়েছে অনীহা। যুবক স্থির হলো, গম্ভীর মুখে দুহাতে আলতো করে পাজা কোলে তুলে নিল অবচেতন সপ্তদশীকে। অতঃপর নির্বিঘ্নে পুল থেকে উঠে এসে পা বাড়ালো নিজের রেস্টরুমের দিকে। শূন্য কক্ষ, যার দুয়ারের গায়ে গোটা গোটা হরফে লিখে রাখা ব্ল্যাক চেম্বার। কক্ষটির মাঝে মধ্যেই ব্যবহৃত হয় মনস্টারের সেবায়। তবে আজ সেই কক্ষে প্রবেশ ঘটল অবচেতন মাহির। মুগ্ধ কেমন নির্বিকার মেয়েটাকে আলগোছে এনে রাখলো মখমলি গোলাকার বিছানার কোলে। মুহূর্তেই সপ্তদশীর সিক্ত বদনখানি দেবে গেল নরম তুলতুলে তোষকের মধ্যখানি। যুবক নিস্তব্ধ, গম্ভীর মুখে উল্টো ঘুরে পা বাড়াতে গেলেই হঠাৎ টনক নড়ল তার। মেয়েটার গা ভেজা, জুবুথুবু হয়ে গায়ের কাপড়। এমতো অবস্থায় পড়ে থাকলে নিশ্চয়ই অসুখ বাঁধবে তার। যুবক আনমনে কথাগুলো ভাবল কিয়ৎক্ষণ, তবে পরক্ষণেই নিজ চিরাচরিত স্বভাবে বশীভূত হয়ে বিরক্তি মুখে বিড়বিড়িয়ে আওড়ালো, অসুখ হলে হোক, হু কেয়ার্স। বলেই গটগটিয়ে দরজার পানে এগুই মুগ্ধ। বিরক্ত মুখে প্রশস্ত নীরব করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই তার মুখখানা কল্পনার মানসপটে ভেসে উঠল। মাহির নির্মল মুখখানা, আর অমনি থমকে দাঁড়ালো রূঢ় মানব। বুকের মধ্যখানি লুকায়িত অঙ্গটা তক্ষুনি মুচড়ে উঠল তার। অবাধ্য বেহায়া অবচেতন মনটা পারছে না, ফের দৌড়ে যেতে চাইছে মেয়েটার কাছে। পা দুটো যেন আজ বিশ্বাসঘাতকতায় মত্ত। নিজেই নিজে ঘুরে দাঁড়ালো উল্টো পথে। যুবক অতিষ্ঠ, তৎক্ষণাৎ দাঁত চাপল অধর কোণে। রাগে গজগজ করতে করতে অবশেষে হার মানল হৃদয়ের কাছে। বিড়বিড় করে শুধালো, জানোয়ারের বাচ্চাটা জ্ঞান হারিয়েও শান্তি দিবে না আমায়, অসভ্য মেয়ে ছেলে একটা। বলতে বলতেই পা ছুটল মুগ্ধের। ফের লেজ গুটিয়ে চলে এলো মেয়েটার কক্ষে। ধূপধাপ পা জোরালো শব্দ তুলে এগুলো বিছানার ধারে। তবুও মেয়েটার গভীর নিদ্রা ভাটি পড়ল না এক ফোঁটাও। মুগ্ধ কিয়ৎক্ষণ বাঁকা চোখে চেয়ে রইল মেয়েটার ঘুমন্ত মুখশ্রীর পানে।
পরপরই দাঁত খিঁচে আওড়ালো। আর কত জ্বালাবি আমায়? এভাবে না জ্বালিয়ে একেবারে মেরে ফেল বান্দির মেয়ে। তাতে যদি তোর আর তোর বাপের শান্তি হয়। ঘুমন্ত মেয়েটার থোড়াই শুনল সে বাক্য। সে তো ডুবে আছে দীর্ঘ নিদ্রায়। অন্যদিকে রুরু মানব ব্যস্ত ব্যস্ত ভঙ্গিতে পায়চারি চালাচ্ছে পুরো ঘর জুড়ে। যত দ্রুত সম্ভব মেয়েটার গা থেকে ভেজা কাপড়গুলো সরাতে হবে, নয়তো ঠান্ডায় হাল হবে বেগতি। তবে এই মহৎ কাণ্ডখানা করবে কে? পুরো পেন্ট হাউস জুড়ে সপ্তদশী বিনে একখানা মেয়ে মানুষ নেই। তাহলে এবার? মুগ্ধ কেমন বিরক্ত হচ্ছে। সাপের ন্যায় ফোঁস করে নিঃশ্বাস ফেলছে অনবরত। প্রায় বেশ কিছুক্ষণ পায়চারি চালিয়ে যুবক অবশেষে স্থির হয়েছে। কোমরের দুপাশে হাত ঠেকিয়ে আলতো করে ঘাড় কাত করে তাকিয়েছে মেয়েটার পানে। মনে মনে ভাবতে লাগলো, তোকে যদি একটু ছুঁয়ে দেই তাহলে কি খুব রাগ করবি সিগনোরা? মনের কথাটুকু মনের কোণেই সীমাবদ্ধ রইল। রুর মানবের বুক ফুলিয়ে একখানা তপ্ত নিঃশ্বাস ফেলে সে অবশেষে পা বাড়ালো কাবার্ডের দিকে। সেথায় দাঁড়িয়ে স্লাইডিং দরজাটা এক টানে খুলে নিয়ে কাবার্ড থেকে একখানা তোয়ালে নিল হাতে। অতঃপর কোনো রূপ বাড়তি উপায়ন্ত না পেয়ে যুবক কেমন গম্ভীর মুখে তোয়ালেটা সম্পূর্ণ পেঁচালো নিজ মুখমণ্ডলে। পরপরই দক্ষ পায়ে গুনে গুনে এসে দাঁড়ালো বিছানার কাছে। কাঁপা কাঁপা হাত দুটো তার ধীরে ধীরে স্পর্শ করলো বিছানার দ্বার। অন্ধের ন্যায় হাতড়ে হাতড়ে ব্ল্যাঙ্কেটটা খুঁজে এনে তক্ষুনি তা এক টানে ছড়িয়ে দিল মেয়েটার গায়ে। পরক্ষণে ধীরে ধীরে হাত ছোঁয়ালো অবচেতন সপ্তদশীর উষ্ণ বদনে। মুহূর্তেই সর্বাঙ্গ কেঁপে উঠল মাফিয়া বিস্টের। দ্বিধায় জর্জরিত হয়ে সে কেমন আলগোছে গুটিয়ে নিল নিজ হাত দুটো। একবার চাইল সরে যাবে এক্ষুনি, তবে পর মুহূর্তেই ভাবল মেয়েটা দুর্বল, অসুস্থ হয়ে গেলে তখন। এহেন দোলাচলে আটকে গিয়ে কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল মুগ্ধ। মিনিট দুয়েক পেরুতেই সে মুখ ঘুরালো অন্যত্রে। অতঃপর বুক ফুলিয়ে একখানা লম্বা নিঃশ্বাস টেনে এক টানে মেয়ের গা থেকে ছিঁড়ে ফেলল কুর্তাটা। পরপরই সঙ্গে সঙ্গে ফের ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল সপ্তদশীর অনাবৃত গায়ে। বাকিটুকু করবার আর সাধ্যিতে কুলোয়নি নির্দয় মানবের। বুকটা এমনিতেই যা ধরাস ধরাস করছে তার, বাকিটা করতে গেলে নির্ঘাত হার্ট অ্যাটাক হবে বেচারার। মুগ্ধ তক্ষুনি উল্টো পথ ধরল, অন্ধের ন্যায় ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। করিডর দিয়ে হাঁটতে হাঁটতে এক টানে মুখমণ্ডল থেকে খুলে নিল তোয়ালেটা। বুক ফুলিয়ে হাঁপাচ্ছে মুগ্ধ। মনে হচ্ছে এই বুঝি কোনো এক যুদ্ধ থেকে বেঁচে ফিরেছে মানব। তার হাত দুটো কাঁপছে ভীষণ। পাহাড় সমদেহটা মাতালের ন্যায় ঢুলছে। যুবক কেমন আলগোছে নিজ হাত দুটো এগিয়ে আনলো অক্ষিপুঠের সম্মুখে। রুষ্ট হাত দুটো পৃষ্ঠতলে বোধ হয় এখনো লেপ্টে আছে মেয়েটার নরম তুলতুলে বদনের পরশ। মুগ্ধের তখন কি হলো কে জানে। সে কেমন নিজ অজান্তেই হাত দুটো এগিয়ে আনতে লাগলো নিজ মুখের কাছে। তার রুক্ষ অধর যুগল প্রায় ছুঁই ছুঁই তার হাত। আর অমনি তার বিচক্ষণ মস্তিষ্ক তরাক করে জ্বলে উঠল যেন। আবদ্ধ অক্ষিপুটের পর্দায় ভাসমান হলো মায়ের লৌহতে ল্যাপটানো শরীর। তক্ষুনি থমকে দাঁড়ায় রুরো মানব। সহসা নিজ হাত দুটো নামিয়ে নিল কঠোরতায়। অস্থির কদমে পা বাড়ায় সম্মুখে। সপাং সপাং আবদ্ধ কামরার অভ্যন্তরীণ বাতাস কেটে শীষ তুলছে চাবুক। সপাং সপাং শব্দের জোরালো আঘাত বলিষ্ঠ সুদর্শন দেহে পড়তেই কাটছে কক্ষের নীরবতা। অদূরের সামনের দেয়ালে ঝুলছে অপ্সরা সৌমিত্রী রায়ের তৈলচিত্র। তার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে আছে মাফিয়া বিস্ট। চাবুকে একের পর এক রুষ্ট আঘাতে পিষ্ট করছে নিজ সুদর্শন দেহখানা। যুবকের ভাবভঙ্গি নিরুত্তাপ। মাথা ভর্তি বাবরি ছাটা বাদামি চুলগুলো এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে ছিটিয়ে আছে ললাটের চারপাশে। তার উন্মুক্ত ফর্সা দেহে চাবুকের তীক্ষ্ণ আঘাত লালচে দাগ বসেছে ইতিমধ্যে। কোথাও কোথাও ফেটে গিয়েছে চামড়া, দৃশ্যমান হয়েছে গায়ের হাড়। পেটানো বক্ষের কিছু অংশ হতে নির্বিকারে গড়িয়ে পড়ছে উষ্ণতাজা লৌহ। তবুও থামছে না যুবক, বসাচ্ছে চাবুকের ঘা। ঠিক তখনই নীরব কামরার নিস্তব্ধতা ভেঙে আচানক শোনা গেল এক অপরিচিত কণ্ঠ। নিজেকে আর কতভাবে শাসাবে অধীর রায়? গায়ে আঘাত করলে কি হৃদয় বাদ মানবে?
মুহূর্তেই থেমে যায় মুগ্ধের হাত। ললাট তটে ছেয়ে থাকা বাদামি চুলগুলো ফাঁক ফোকর দিয়ে আলগোছে দৃষ্টি উঁচিয়ে তাকালো মায়ের ছবির পানে। সেথায় চকচকে কাচের দেয়ালে প্রতিবিম্বিত হচ্ছে তার আরেকটি প্রতিচ্ছবি। যুবক দাঁত খিঁচল, আবারও নিজের গায়ে চাবুক চালাতে চালাতে বিরক্ত কণ্ঠে শুধালো। আবার কেন এলি তুই? চলে যা আমার সামনে থেকে। প্রতিবিম্বটি কেমন হো হো করে হেসে উঠল। ধীর সুস্থে মুগ্ধের পেছন থেকে সরে এসে দাঁড়ালো দৃশ্যপটের সম্মুখে। প্রতিবিম্বটি দেখতে হুবহুব মুগ্ধের মতো, তবে সে বেশ পরিপাটি। গায়ে জড়ানো একখানা ধুতি কুর্তা। সে কেমন হাত ভাঁজ করলো বুকের কাছে, কণ্ঠে সন্দিষ্ট ভাব ঢেলে আওড়ালো। তুই আর আমি তো একই অধীর। গত 24টা বছর ধরে আমি তো তোর একমাত্র সঙ্গী হিসেবে বড় হয়েছি, তাই না? তাহলে আজ আমায় চলে যেতে বলছিস যে? মুগ্ধ শক্ত করে রেখেছে চোয়াল। ব্যস্ত হাতে নিজ গায়ে চাবুক চালাতে চালাতে চোখ দুটো খিচে আওড়ালো। আই এম জাস্ট ফেড আপ উইথ দ্যাট ফাকিং হ্যালুসিনেশনস। জাস্ট গো টু হেল বাস্টার্ড। আবারও হেসে ওঠে প্রতিবিম্বটি। হাসতে হাসতে দৃষ্টি শুরু করে চাইল মুগ্ধের পানে। অতঃপর কেমন বিজ্ঞের ন্যায় বলে উঠল। নিজেকে এত আঘাত করে কোনো লাভ নেই অধীর রায়। তুই তোর পিচ্চির প্রতি দুর্বল হয়েছিস তা আজকে থেকে নয়, সেই প্রথম দিন থেকেই। অ্যান্ড দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ। থমকায় মুগ্ধ। চাবুক চালানো হাত দুটো তার থেমে গেল মুহূর্তেই। সে কেমন চোরের ন্যায় দৃষ্টি লুকোলো নিজের। মেঝেতে অবিন্যস্ত ভাবে দৃষ্টি ছুঁয়ে অনর কণ্ঠে বলে উঠল। না না, তুই মিথ্যে বলছিস। আমার কোনো দুর্বলতা নেই, ওর প্রতি আমার কোনো আবেগ নেই। ওহ রিয়েলি? তাহলে এ পর্যন্ত যতবার মেয়েটাকে যতবার আঘাত করেছিস, ঠিক ততবার নিজেকে পাল্টা আঘাত করেছিস কেন? যতবার পিচ্ছির গায়ে হাত তুলেছিস, ততবার নিজের গায়ে চাবুক চালিয়েছিস কেন? যতবার ও কেঁদেছে, ততবার আড়াল থেকে ওকে এক মনে দেখে গিয়েছিস কেন? ও একবেলা না খেলে তুই সারাদিন না খেয়ে থাকতে কেন? তোর পুরো ঘর জুড়ে ওর বাংলাদেশে থাকাকালীন দৈনন্দিনের ছবি ঝুলছে কেন? আজ ওর অনুমতি ছাড়া ওকে ছুঁয়েছিস বলে নিজের গায়ে ওভাবে পাগলের মতো আঘাত করেছিস কেন? কেন কেন কেন? উত্তর দে অধীর রায়। ও তো তোর কেউ না। তোর ভাষ্যমতেও শুধুমাত্র তোর নেশা। আর নেশার জন্য কেউ এমন করে? দুর্বলতা না থাকলেই কেউ এমন করে? সহসা ঘাড় তুলল মুগ্ধ। অস্থির নেত্রে তাকালো মায়ের ছবির পানে। শুষ্ক কঠিন ঢোক গিলে তক্ষুনি কদম বাড়িয়ে এগিয়ে এলো মায়ের তৈলচিত্রের মুখোমুখি। উম্মাদের ন্যায় মায়ের পদযুগল স্পর্শ করে ভয়ার্ত কণ্ঠে আওড়ালো। না না আম্মা, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। আমি এমন করিনি। আমি সত্যি প্রতিশোধ নিচ্ছি। আমি ওই বান্দির মেয়েকে হ্যাঁ, ওকে আশ্চর্য, আজ যে ঘৃণা শব্দটুকু জিভ ঘষে পেরুচ্ছে না যুবকের, তা দেখে ফের হেসে ওঠে প্রতিবিম্বটি। শ্লেষাত্মক ভঙ্গিতে বলে ওঠে। যার জন্য ঘৃণা শব্দটুকু উচ্চারিত হচ্ছে না, তার প্রতি মাফিয়া বিস্ট কতটা অবসেসড তা কি আলাদা করে বলে বোঝাতে হবে? তৎক্ষণাৎ শক্ত চোখে ঘাড় বাঁকিয়ে তাকায় মুগ্ধ। বেপরোয়ার ন্যায় হুঙ্কার ছুঁড়ে প্রতিবিম্বুর পানে এগিয়ে আসতেই হাওয়ায় মিলিয়ে গেল প্রতিবিম্বটি। পরক্ষণেই তা ফের দেখা গেল পেছনে। সে আবারও বলে উঠল। তুই মানিস বা না মানিস অধীর রায়, বাট ইটস ট্রু দ্যাট ইউ আর ডিপলি অবসেসড উইথ হার। হেন কথায় সহসা দুহাতে নিজ মাথাটা চেপে ধরে মুগ্ধ। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে হিসিয়ে গর্জন তুলে আওড়ালো। না না, আমি ওর প্রতি আসক্ত না। ওর বাপ একটা খুনি, একটা রেপিস্ট। ওই জানোয়ারের বাচ্চা আমার মাকে কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমাকে ভোগ করেছে নরকের শাস্তি। আমি আমি ওকে মেরে ফেলবো, ওর পুরো বংশকে ধ্বংস করে ফেলবো। আজ থেকে 24 বছর আগে তাই ফ্যাসাদ যে ভুলটা করেছিল, আজ সেই একই ভুল তুইও করছিস না তো? দোষ করলে তাই ফ্যাশন করেছে, ওর মেয়ে না। তাহলে ওর প্রতি তোর এত বিতৃষ্ণার আদৌ কোনো মূল্য আছে? থমকালো মুগ্ধ। কথাটা বুঝি হুট করেই অন্তরে গিয়ে লাগলো তার। সত্যি কি সে ভুল করেছে? সত্যি? ওইদিকে প্রতিবিম্বটি এবার পা বাড়ালো। মুগ্ধের পাশ ঘেঁষে এসে দাঁড়িয়ে আচমকা বলে উঠল। এখনো সময় আছে, নিজের অনুভূতিকে বুঝে নে অধীর রায়। বুঝে নে তুই ওর প্রতি কতটা আসক্ত, কতটা দুর্বল।
পরে না আবার সময় চলে যায়। সহসা দুধারে মাথা নাড়ায় মুগ্ধ। শুকনো ফাঁকা ঢোক গিলে ফের তাকালো মায়ের ছবির পানে, নিজেকে শুধরে বলল, আম্মা, আম্মা, আমি এমন কিছু করিনি আম্মা। আপনাকে দেওয়া কষ্ট ভুলে আমি আমার শত্রুর মেয়ের প্রতি দুর্বল হইনি আম্মা। আপনি বিশ্বাস করেন আম্মা? আমি আসলে ঠিক আছে। তুই ওর প্রতি দুর্বল না, তাই তো? তাহলে উঠা বন্দুক, যা এক্ষুনি গুলি করে আয় ওকে। আর যদি ওকে আজ না মারতে পারিস, তাহলে তুই মানতে বাধ্য হবি তুই তোর শত্রুর মেয়ের প্রতি কঠিনভাবে দুর্বল। কথাটা বোধ হয় বড্ড গায়ে লাগলো মাফিয়া বিস্টের। সে কেমন হন্তদন্ত পায়ে তক্ষুনি এগিয়ে এসে টেবিলের ওপর থেকে একখানা বড় উইস্কির বোতল তুলে নিল হাতে। অতঃপর এক নাগাড়ে কয়েক ঝোঁকে সম্পূর্ণ তরলটুকু গিলে খেয়েও বিন্দুমাত্র নেশা ধরল না রুরো মানবের। সে ফের আরেকখানা বোতল তুলল হাতে। পরপর দুটো বোতলের করা অ্যালকোহল গেলা শেষেও যখন নেশা ধরেনি তার, ঠিক তখনই পেছন থেকে প্রতিবিম্বটি কেমন তাচ্ছিল্য স্বরে বলে ওঠে, ধরবে না, ধরবে না, কোনো কিছুতেই আজ নেশা ধরবে না। তোর নেশা আজ স্থানান্তরিত হয়েছে। গিয়ে মেয়েটাকে দেখ, দেখবি নেশা বলে কাকে। মুগ্ধ তাই করল। সহসা টেবিলের ওপরে পড়ে থাকা রিভলভারটা হাতে তুলে গটগটিয়ে পা বাড়ালো কক্ষের বাহিরে। ভোর হতে চলল প্রায়। রুরু মানবের গটগট পা দুকা তখনই এসে প্রবেশ করলো মেয়েটার কক্ষে। শিকির আক্তার হিসিয়ে যাচ্ছে ফনা তোলা সাপের ন্যায়। এক হাতে বন্দুকের চাবি উঠিয়ে বিছানার ধার ঘেঁষে এসে দাঁড়ালো সে। পরক্ষণে অন্যত্র নজর বসিয়ে রিভলভার উঁচিয়ে তাক করল মেয়েটার দিকে। তার তর্জনী ইতিমধ্যে প্রবেশ করেছে রিভলভারের চাবিতে। তর্জনী যেই না বাঁকা হবে অমনি রুরমানব ঘুরে তাকালো ঘুমন্ত মেয়েটার পানে। আর তক্ষুনি থমকালো সে। আবারও আগের ন্যায় হারালো নিজেকে। নড়বড়ে হলো তার শক্ত হাত। হৃদয়ে ঝড় উঠেছে প্রবল। ঘুমন্ত মাহির নির্মল মুখের জ্যোতিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে মুগ্ধর। সে স্পষ্ট টের পেল তার বন্দুক ধরে রাখা হাতটা বড্ড ভারী ঠেকছে মুহূর্তে। একটা সময় বন্দুক হাত থেকে খসানোর পূর্বেই হাঁটু ভেঙে এলো রুরু মানবের। প্রতিশোধ দুর্বলতার দোলাচলে অবশেষে নিজ অজান্তেই হার মানল মুগ্ধ। ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল মেঝেতে। আজ বড্ড দুর্বল হচ্ছে নির্দয় মানব। হৃদয় ভেঙে চৌচির হয়ে যাচ্ছে তার। বুকের ওঠানামার গতি বেড়েছে প্রবল। যুবক তক্ষুনি পিঠ ঠেকিয়ে বসলো বিছানার সঙ্গে। দুহাতে বিছানায় তুলে মাথাটা সামান্য উঁচিয়ে দৃষ্টি তাক করলো সিলিংয়ের পানে। অতঃপর বড্ড ভঙ্গুর কণ্ঠে আওড়ালো, কি করলি আমায় বান্দির মেয়ে? কেন করলি এটা? এবার আমি কোন মুখে দাঁড়াবো আমার মায়ের সামনে? কোন মুখে তাকে বলবো আমি আমার শত্রুর মেয়ের? থমকালো মুগ্ধ। পাশে পড়ে থাকা রিভলভারটার পানে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। পরক্ষণে যুবক বোধ হয় হারালো নিজ বোধ বুদ্ধি। তক্ষুনি রিভলভারটা তুলে আনলো, দুপা মেঝেতে ছড়িয়ে চোখ দুটো বুজে রেখে অত্যন্ত করুণ সুরে গাইতে লাগলো, আমার আকাশে আজ বরিশরণ কালো মেঘে ঢাকা এমন ফিরে তো পাবো না তোমাকে কভু আর হবে না তুমি তো আমার খুলে মনোদার ভাঙা মন আমার খুঁজে তোমাকেই বারে বার। গাইতে গাইতেই যুবক আচানক বন্দুক ঠেকালো নিজ মাথার বা পাশে। চোখ দুটো বুজে রেখে আনমনে বলল, তোকে মারার চেয়ে মরার সহজ পিচ্ছি। শক্ত ঢোক গিলতেই চোখ দুটো আলতো করে বুজে এসেছে রুরু মানবের। রিভলভার সরু ছিদ্র প্রবেশ করেছে তার রুক্ষ তর্জনী। ধীরে ধীরে বাঁক নিচ্ছে আঙ্গুলের নরম হাড়। নির্দয় মানবের হৃদস্পন্দনের গতি হয়েছে জোরালো। শুট এই হলো বলে আর অমনি একখানা নরম তুলতুলে হাত এসে আচমকা আঁকড়ে ধরল রুরু মানবের রুক্ষ হাত। তৎক্ষণাৎ থমকায় মুগ্ধ। ট্রিগারের সরু ছিদ্র থেকে আঙ্গুলখানা সরে যায় তার মুহূর্তেই। বলিষ্ঠ দেহখানা খানিক স্থির হতেই যুবকের কর্ণকুহরে ভেসে এলো সপ্তদশীর উচাটন ভরা কণ্ঠ, আরে এ কি করছেন আপনি? মাথার পাশে বন্দুক ঠেকিয়ে রেখেছেন কেন? সপ্তদশীর এহনো হুটহাট ভরকান কণ্ঠে আলগোছে অক্ষিপুটের পর্দা সরালো মুগ্ধ। দাউ দাউ করে জ্বলতে থাকা অনলে এক পশলা বৃষ্টির নামার ন্যায় মুহূর্তেই স্থবির হলো তার সকল ভঙ্গুরতা। কাঁধ দুটোতে ভর করলো একরাশ বাধ্যতা। যুবক কেমন বাধ্য বালকের ন্যায় তক্ষুনি নিজ মাথার পাশ থেকে বন্দুকখানা নামিয়ে এনে
আলগোছে রাখলো মেঝেতে। অতঃপর মুখবয়বে একরাশ তুষ্টি নিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকাতেই খানিক ঝটকা খেল নির্দয় মাফিয়া বিস্ট। সম্মুখেই উদ্বেগ নিয়ে বসে আছে সপ্তদোষী। তার অর্ধ উন্মুক্ত নারিকায়া যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে রুরমানবের। মাখনের ন্যায় মসৃণ বদনে কেবল আটসাট হয়ে আটকে আছে একখানা কালো রঙা অন্তর্বাস। হুটহাট ঘুম ভেঙে উঠে বসায় তার গায়ে এক পাশ উন্মুক্ত, সেখান হতে সরে গিয়েছে ব্ল্যাঙ্কেটের আবরণ। অথচ বোকা মানবীর সেদিকে থোড়াই খেয়াল আছে। সে তো উদ্বিগ্ন, চোখ দুটোতে একরাশ চিন্তার ছাপ ফুটিয়ে কপাল কুঁচকে চেয়ে আছে মানবের পানে। এইদিকে নির্দয় মাফিয়া বিস্ট থমকেছে, নিজ বেহায়া চোখ দুটোকে বড্ড টানা হেঁচড়া করছে। যুবক সরাতে চাইছে অন্যত্র, অথচ কাণ্ড দেখো, বেহায়া চোখ দুটো যেন আজ বড্ড অবাধ্য। সে স্পষ্ট টের পাচ্ছে তার কণ্ঠায় খরা নেমেছে। সিক্ত জিভখানা এক্ষুনি বেরিয়ে এসে অধর ভেজাতে চাইছে, তবে রুরমানবের বিক্ষিপ্ত মস্তিষ্ক তা মানতে নারাজ। সে উল্টো মস্তিষ্কের প্রতিটি নিউরনে অনুসরণ তুলছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।